হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও শুরু করার আগে সবাই লাইক আর শেয়ার করে দিন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম বিটিএস গ্যাং এর একটা লোকের উপর একটা স্পাইডার বিস্ট অ্যাটাক করে। এটা দেখার পরে ট্যাং বলতেছিল আমাকে যে কোনো ভাবেই হোক একে বাঁচাতে হবে। তারপরে ও এনার্জি দিয়ে একটা স্পেয়ার বানিয়ে ওই স্পাইডার বিস্টের উপরে অ্যাটাক করে। এটা দেখার পরে শ্যান বলতেছিল এই স্পাইডার বিস্ট গুলো অনেক উইক হয়, কিন্তু এদের পয়জনটা অনেক ভয়ঙ্কর হয়। আর এখন আমাদের বন্ধুর উপর স্পাইডার পয়জন কাজ করতেছে, আর আমাদের কাছে কোনো উপায়ই নাই যেটাকে ইউজ করে আমরা একে বাঁচাতে পারবো। তখনই ট্যাং বলতেছিল আমি ভেতরের দিকে অনেকগুলো ওয়েবস দেখতে পাচ্ছি, আমার মনে হয় এখানে আরো অনেকগুলো স্পাইডার বিস্ট আছে। তখনই ওই বিল্ডিংটার ভেতর থেকে অনেকগুলো স্পাইডার বিস্ট বাইরে বেরিয়ে আসতেছিল। আর এটা দেখার পর শ্যান বলতেছিল আমরা এখানে এসে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আর দেখে মনে হচ্ছে এই জায়গাটা স্পাইডারদের নেস্ট। তারপর যখনই ওরা ওইখান থেকে পালানোর জন্য ট্রাই করে ওদের উপরে ওই স্পাইডার বিস্ট গুলো অ্যাটাক করে দেয়। অবাক হয়ে শ্যান বলতেছিল এটা তো একটা থার্ড লেভেলের স্পাইডার। তারপর ওই স্পাইডার টাওয়ার ওয়েব শুট করে শ্যানকে ধরার চেষ্টা করে। তখন শ্যান বলতেছিল এই স্পাইডারের সিল্কটা অনেক স্ট্রং, আমি এটাকে ছুরি দিয়ে একদমই কাটতে পারতেছি না। আর ওইখানে ওরা বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করতেছিল, কিন্তু তখনই ওইখানে চুজওয়ান চলে আসে আর একটা সিঙ্গেল অ্যাটাক করেই ওইখানে সবগুলো ওয়েবকে নষ্ট করে ফেলে। ওইখানে আসার পর চুজওয়ান বলতেছিল আমি তো এটা কখনো ভাবতেই পারিনি যে এখানে এতগুলো বিস্ট আছে। চুজওয়ানকে দেখার পর ট্যাং বলতেছিল কি একজন কাল্টিভেটর? আমাদের ওয়ার্ল্ডে কি কাল্টিভেটরও এক্সিস্ট করে? আর ওইখানে ওই স্পাইডার গুলোকে দেখার পর চুজওয়ান ভাবতেছিল আমি তো অনেক লাকি, আর সেই কারণে আমি একটা থার্ড লেভেলের স্পাইডার বিস্ট পেয়ে গেলাম। আর আমি যদি এই স্পাইডার বিস্টটাকে মেরে ফেলি তাহলে এর কোরটাকে ইউজ করে আমি অনেকগুলো জম্বিকে অ্যাট্রাক্ট করতে পারবো। তখনই ওই স্পাইডার বিস্টটা চুজওয়ানকে চ্যালেঞ্জ করে। এটা দেখার পরে চুজওয়ান বলতেছিল এটা তো অনেক হাস্যকর, এই স্পাইডারটা একদমই জানে না যে ও কার সামনে দাঁড়িয়ে আছে। তারপর আমাদের চুজওয়ান ওর টাওয়ারের ভেতর থেকে ওর সবগুলো কপ সোলজারকে বাইরে বের করে। আর এটা দেখার পর অবাক হয়ে শ্যান বলতেছিল আর এটা কি ব্যাপার, এ কি জম্বিকেও কন্ট্রোল করতে পারে নাকি? আর ট্যাং বলতেছিল এই লোকটার কাছে যে পাওয়ার আছে ওটা একদম হেভেন্স এর বিরুদ্ধে, আর আমি আজকের আগে এত স্ট্রং লোক কখনো দেখিনি। আর এক মিনিট দাঁড়াও, এগুলো তো ওই জম্বিগুলো যেগুলো অন্য জম্বিগুলোকে লিড করতেছিল। তো এর মানে কি এটাই যে এইবার জম্বির অ্যাটাক একজন মানুষের কারণেই হবে? তখনই ওই স্পাইডার বিস্টটা চুজওয়ানের দিকে ওর ওয়েব শুট করে, আর চুজওয়ান ওর অ্যাটাক প্রিপেয়ার করতে করতে বলতেছিল শালা তোর সাহস কিভাবে হয় আমার কাপড় নষ্ট করার? তারপর চুজওয়ান ওর একটা অ্যাটাক করেই ওই স্পাইডার ওয়েবটাকে মাঝ রাস্তায় থামিয়ে দেয়। আর চুজওয়ানের অ্যাটাকের কারণে যে পাওয়ারটা রিলিজ হয়েছিল ওটা দেখার পর ওইখানে সবগুলো লো লেভেলের স্পাইডার বিস্ট পালিয়ে যাচ্ছিল। চুজওয়ান বলতেছিল আমার মনে হয় তোমরা এখন বুঝতে পারছো যে তোমরা এখন কার সামনে দাঁড়িয়ে আছো, কিন্তু আফসোস তোমরা পালাইতে অনেক দেরি করে ফেলেছো। তখনই চুজওয়ানের এনার্জি সবগুলো স্পাইডারকে ঘিরে ফেলে আর ওদেরকে পুড়িয়ে ফেলতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে থার্ড লেভেলের স্পাইডার বিস্টের ভেতর থেকে ওর কোরটা বাইরে বেরিয়ে আসে। চুজওয়ান ভাবতেছিল হেলফায়ারে জ্বলার কারণে এই স্পাইডারের কোরটা অনেক পাওয়ারফুল হয়ে গেছে, আমি এই কোরটা ইউজ করে সোল কিলিং বানাইতে পারি। আর আমি তো এই জিনিসটা কখনোই ভাবতে পারিনি যে এখানে আসার কারণে আমার এতটা ফায়দা হয়ে যাবে। তারপর চুজওয়ান ওই কোরটা ওর কপ সোলজারকে দিয়ে বলতেছিল যাও তুমি আরো জম্বিকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসো, এই কোরটা সত্যি সত্যি অনেক পাওয়ারফুল, আর এই কোরটা দেখার কারণে অনেকগুলো জম্বি অ্যাট্রাক্ট হবে। আর ততক্ষণ পর্যন্ত আমি গিয়ে কিছু লোকের সাথে দেখা করে আসি। আর তখন ট্যাং মনে মনে ভাবতেছিল এখানে এই সব জম্বিগুলো এই লোকটার কারণেই এসেছে, আর এমনটা হতে পারে যে এই জম্বিগুলোর সাথে এও মিলে আছে। আর এখন যেহেতু আমরা এর সবকিছুই দেখে ফেলেছি এ নিশ্চয়ই আমাদেরকে মেরে ফেলবে। চুজওয়ান বলতেছিল তোমরা কি বিটিএস গ্যাং থেকে এসেছো নাকি? তখনই সব গ্যাং মেম্বার চুজওয়ানের সামনে ঝুঁকে রেসপেক্ট দেয়, আর ওরা সবাই বলতেছিল আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইমমর্টাল আমাদের জীবন বাঁচানোর জন্য, আর আপনার এই কাইন্ডনেস আমরা কখনোই ভুলতে পারবো না। আর হ্যাঁ আমরা সবাই বিটিএস গ্যাং থেকে বিলং করি। চুজওয়ান ভাবতেছিল আমার মনে হয় এরা সবাই আমার পাওয়ার দেখেই ভয় পেয়ে গেছে, আর যাই হোক এদের ভয় পাওয়ার কারণে এদেরকে আর ফালতু প্রশ্নের উত্তর দিতে হবে না আমাকে। তখন চুজওয়ান বলতেছিল যাও তোমরা সবাই এখান থেকে চলে যাও, আর এখান থেকে ফিরে যাওয়ার পরে তোমরা তোমার সকল লোককে বলে দিবে যে সামনের কিছুদিন যাতে ওরা বাড়ি থেকে না বেরোয়। আর হ্যাঁ এই জায়গার আশেপাশের 1 কিলোমিটারের রেঞ্জে কেউ যাতে না আসে, আর কেউ যদি এখানে চলে আসে তাহলে ওর মৃত্যুর জন্য আমি দায়ী থাকবো না। ওইখান থেকে পালাইতে পালাইতে শ্যান বলতেছিল ইমমর্টাল আপনাকে একদম টেনশন করা লাগবে না, আমাদের কোনো লোকে আপনাকে ডিস্টার্ব করার জন্য এখানে আসবে না। তারপর চুজাং ওর সোল ব্যানার বাইরে বের করে বলতেছিল এই স্পাইডারের ঘরটার আশেপাশে অনেকগুলো ডিমনিক অরা আছে, আর আমার ফরমেশন সেট করার জন্য এই জায়গাটা একদম বেস্ট হবে। তারপর শ্যান আর ট্যাং ওর বসের অফিসে চলে আসে আর ওদের সাথে কি কি হয়েছিল সবকিছুই বলে দেয়। আর অবাক হয়ে বলতেছিল কি একটা এমন লোক যে সোয়ার্ড ইউজ করে উঠতে পারে আর জম্বিকেও কন্ট্রোল করতে পারে, আর তাছাড়া ওর কাছে হেলফায়ার নামের একটা এবিলিটিও আছে, আর ও থার্ড লেভেলের স্পাইডার বিস্টের সিল্ককেও ইজিলি কেটে ফেলেছিল। সত্যি কি আমাদের ডঙ্গু সিটিতে এত পাওয়ারফুল লোক আছে যে এতগুলো এবিলিটি একসাথে ইউজ করতে পারে? আর এক মিনিট দাঁড়াও, আমার মনে হয় এই এবিলিটি গুলোর ব্যাপারে আমি আগেও শুনেছি। আর তোমাদের কি মনে আছে লাস্ট টাইম আমরা অনেকগুলো উল্ফ মনস্টারকে দেখেছিলাম যেগুলো হাইওয়ের মধ্যে মরে পড়েছিল, আর দেখে মনে হচ্ছিল যে ওই উল্ফ গুলোকে কোন মানুষ মারেনি, কারণ কোন মানুষই ওই উল্ফ গুলোকে ওইভাবে মারতে পারবে না যেভাবে ওই উল্ফ গুলোকে মারা হয়েছিল। আমি শিওর যে ওই উল্ফ গুলো ওই জম্বিগুলোর হাতে মারা গেছে। তখন শ্যান বলতেছিল হ্যাঁ আপনি একদম ঠিক কথাই বলতেছেন, উল্ফ কিংকে মারেছে এই লোকটাই। খুশি হয়ে ট্যাং বলতেছিল এটা তো অনেক ভালো ব্যাপার যে আমাদের সিটিতে একটা লেভেল 4 ট্রান্সেন্ডেড আছে, আর আমি একদমই বুঝতে পারিনি যে আমাদের কাছে এত পাওয়ারফুল লোক থাকবে। ওয়াং বলতেছিল হ্যাঁ এটা কত তো ঠিক, এই লোকটা অনেক স্ট্রং, এই এতটাই স্ট্রং যে ও জম্বিগুলোকে অ্যাট্রাক্ট করতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে এ কি করার ট্রাই করতেছে। এই লোকটা যদি ভালো লোক হয় তাহলে এটা তো আমাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার হবে, আর আমরা এমনটাও বলতে পারি যে এই লোকটা এখানে থাকার কারণে আমাদের সিটি অনেকটাই সেফ হয়ে থাকবে। কিন্তু এই লোকটা যদি খারাপ লোক হয় তাহলে এই সিটিকে অনেক বড় একটা ডিজাস্টারের সম্মুখীন হতে হবে, আর আমার মনে হয় না ওই ডিজাস্টার থেকে কেউ বাঁচতে পারবে, এই ডিজাস্টারে সবাই মারা যাবে। ট্যাং বলতেছিল কি আমাদের সিটির সবাই মারা যাবে? তখন শ্যান
শ্যান বলতেছিল, যাই হোক বস, ওই লোকটা অতটাও খারাপ নয়, কারণ ও আমাদের সবারই জান বাঁচিয়েছে। আর ও যদি চাইতো আমাদেরকে ওইখানে ইজিলি মারতে পারতো। আর ওকে দেখে একদমই ক্রুয়েল মনে হচ্ছিল না। ও আমাদেরকে ওই স্পাইডার বিস্টের হাত থেকে প্রোটেক্ট করেছিল। বস ওয়াং বলতেছিল, আমার হাতে আর কোনো রাস্তাই বাকি নেই, আমাকে অবশ্যই গিয়ে ওর সাথে কথা বলে দেখতে হবে যে ও কি করার চেষ্টা করতেছে। যতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না যে ওর উদ্দেশ্যটা কি, ততক্ষণ পর্যন্ত আমাদের ঠান্ডা মাথায় বসে থাকাটা একদমই ঠিক হবে না। শ্যান বলতেছিল, ব্রাদার, আপনাকে ওইখানে যাওয়াটা একদমই ঠিক হবে না, এটা অনেক ভয়ঙ্কর হবে। তখন বস ওয়াং বলতেছিল, এটা আমার ভাইদের জীবন আর ওদের প্রপার্টির ব্যাপার, এখানে সবাই পিসফুলি বসবাস করতেছে। আর যদি বাইরে থেকে কেউ আমাদেরকে অ্যাটাক করার জন্য আসে, তাহলে একজন বস হওয়ার কারণে এটা আমার দায়িত্ব যে আমার নিজের লোকেদের জানা আমাকে নিজেকেই বাঁচাতে হবে। তোমরা শুধু এখানে অপেক্ষা করো, আমি ওই লোকটার ওইখানে গিয়ে ওকে বুঝিয়ে দিয়ে আসতেছি যে এই সিটিটা কার। আর আমি এখানে যতক্ষণ পর্যন্ত থাকবো ও এখানে কোনো জম্বিকে নিয়ে আসতে পারবে না। আর এখানে যদি কথা বলে কোনো কাজ না হয়, তাহলে আমাকে হাত ইউজ করে কাজ করতে হবে। বেসিক্যালি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। আর তাছাড়া আমি তো একজন লেভেল 2 ট্রান্সেন্ডেন্ট, আর আমার এবিলিটির উপরে আমার ভরসা আছে। আমি যদি ওকে হারাতে নাও পারি, তাহলে আমি তো কিছুক্ষণের জন্য ওকে থামিয়ে রাখতে পারবো, তাই না? আর এই সময়ের মধ্যে তোমরা এখান থেকে তোমাদের জীবন বাঁচিয়ে পালাবে। তারপর বস ওয়াং শ্যান আর ট্যাং এর বলা জায়গায় চলে আসে। আর গাড়ি থেকে নামার সময় বস ভাবতেছিল, এই জায়গাটা তো একদম অদ্ভুত হয়ে গেছে, এখানকার হাওয়া বাইরের থেকে অনেকটাই ডেন্স হয়ে গেছে। এই সবকিছু কি ওই ছেলেটার জন্য হচ্ছে নাকি? তারপর বস ওয়াং যখন ওয়াকি টকি বের করে কথা বলার চেষ্টা করে, তখন ওই ওয়াকি টকিও কাজ করতেছিল না। ওয়াং ভাবতেছিল, এখানে কোনো না কোনো তো গড়বড় আছে। এখনই কিছুক্ষণ আগে তো এই ওয়াকি টকিটা কাজ করতেছিল, কিন্তু এখানে আসার পরে একদমই এটা কাজ করতেছে না। আর এই ব্ল্যাক অরাটা কি জিনিস? আর ধীরে ধীরে তো এটা বাড়তেই চলেছে। আর আমার লোকেরা তো আমাকে বলেছিল যে এখানে হাজার হাজার জম্বি চলে এসেছে। আর এখানে যদি হাজার হাজার জম্বি থাকে, তাহলে এখানে কোনো মুভমেন্টই হচ্ছে না কেন? এই জায়গাটা তো একদমই এতটা শান্ত হতে পারে না। তখনই ওইখানে চুজন উড়তে উড়তেই চলে আসে। আর ওইখানে এসে চুজন বলেছিল, দেখে মনে হচ্ছে তুমি বিটিএস গ্যাং থেকে এসেছো, তো তোমার লোকেরা কি তোমাকে বলেনি যে আমি তোমাদেরকে এখানে আসতে মানা করেছিলাম? আর ওইখানে চুজওয়াংকে দেখার পরে বস ওয়াং এর কদম জোড়া কান্দে উঠে গেছে। আর বস ওয়াং ভাবতেছিল, এটা ট্রান্সেন্ডেন্ট কখনো এতটা পাওয়ারফুল হতে পারে না। এই লোকটার অরাটাই এতটা ভয়ঙ্কর যে আমি এর কারণে এখানে দাঁড়াইতেই পারতেছি না। বস ওয়াং বলতেছিল, আমি বিটিএস গ্যাং এর বস, আর আমি জানতে পেরেছি যে এখানে অনেকগুলো জম্বি একসাথে জড়ো হচ্ছে। আর এই জন্য আমি চেক করার জন্য এসেছিলাম, যাতে ওই জম্বিগুলো নর্মাল লোকের উপরে অ্যাটাক না করে, আর ওর কারণে যাতে আমার লোকের কোনো সমস্যাই না হয়। এটা শোনার পরে চুজন বলতেছিল, আচ্ছা তুমি চেক করার জন্য এসেছো? আর এটা বলার সাথে সাথে চুজন ওইখানে থাকা ব্ল্যাক ফগটাকে কমপ্লিটলি গায়েব করে ফেলে। আর চুজং বস ওয়াংকে দেখায় মরে পড়ে থাকা জম্বিদের একটা পাহাড়। এখানে হাজার হাজার জম্বি এক জায়গায় মরে পড়েছিল। এটা দেখার পরে বস ওয়াং একদমই শক হয়ে যায়। আর বস ওয়াং বলতেছিল, এখানে হচ্ছেটা কি? তখন চুজং বলতেছিল, এখান থেকে শুরু করে 1 কিলোমিটারের রেঞ্জে যত পাওয়ারফুলি জম্বি অথবা বৃষ্টি এন্টার করুক না কেন, ওরা একদমই বাঁচতে পারবে না। আর আমি হয়তো বোঝাইতে পেরেছি তোমাকে যে আমি এই জায়গায় তোমাদেরকে কেন আসতে মানা করেছিলাম। আর আমার মনে হয় না তোমাদের মধ্যে কেউ আমাকে এখানে এসে ডিস্টার্ব করবে এখন। তারপর বস ওয়াং ভয়ে ভয়ে ওর গাড়ির মধ্যে এসে বসে। তখনই বস ওয়াং এর ওয়াকি টকিটা কাজ করতে শুরু করে। বস ওয়াং এর লোকেরা বলতেছিল, বস সবকিছু ঠিক আছে না? আর হঠাৎ করে আপনি চুপ হয়ে গেছিলেন কেন? তখন বস ওয়াং বলতেছিল, তোমাদেরকে একদম টেনশন করা লাগবে না, এখানে সবকিছু ঠিক আছে। আর এখন আমাদেরকে জম্বিদের জন্য একদমই টেনশন করতে হবে না। আর তাছাড়া আমি তোমাদেরকে কি একটা কথা বলবো, ডঙ্গি সিটিতে যতগুলো লোক আছে ওদের সবার জন্য একটা খুশির খবর আছে। ভবিষ্যতের মধ্যে এই জায়গাটা এই ওয়ার্ল্ডের সবচেয়ে সেফেস্ট জায়গা হবে। তারপর আমরা 2 দিন পরের সিন দেখতে পাই। আমরা দেখতে পাই চুজন ওইখানে জম্বির একটা পাহাড় বানিয়ে ফেলেছে। চুজন বলতেছিল, আমি এখানে অনেকগুলো জম্বিকে মেরেছি, তো এখন দেখার পালা যে এতগুলো জম্বিকে মারার পরে আমার কি লাভটা হলো। তখনই চুজং ওই ব্লাড পুলের ভেতর থেকে ওর মেটালটাকে বাইরে বের করে। আর ওইটা দেখার পরে চুজং বলতেছিল, এই ডিমোনিক ইনটা পুরো 1 লাখ জম্বির নিচে দাপন করা ছিল। আর এই জন্যই এই ডিমোনিক ইনটা অনেক হাই কোয়ালিটি তৈরি হয়েছে। আর আমার মনে হয় আমি গত কয়েকদিন যে কষ্টগুলো করেছি ওগুলো একদমই বিফলে যায়নি। আর এই ডিমোনিক ইনটা আমার কাছে চলে আসার সাথে সাথেই আমার কাছে ওই সব আইটেমে চলে এসেছে যেটা ইউজ করে আমি অনেক পাওয়ারফুল একটা ওয়েপেন বানাইতে পারবো। তখনই আমরা দেখতে পাই ওইখানকার আকাশটা পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যেতে শুরু করে। আর ওইখানে থাকা পুরো ডার্ক অরাগুলো গায়েব হয়ে যেতে শুরু করে। অবাক হয়ে চুজং বলতেছিল, এখানে আকাশের আবার কি হলো? আমি কি হেভেন্স এর পক্ষ থেকে আবারও ব্লেসিং পাবো নাকি? তখনই হেভেনলি ফিনিক্স আর হেভেনলি ড্রাগন চুজংকে ঘিরে ফেলে। আর এটা দেখার পরে চুজং বলতেছিল, আপনার উপরে গোল্ডেন রেইন পড়া মানে আপনার উপরে সোনালী কালারের বৃষ্টি হওয়া, আর সাথে হেভেনলি ড্রাগন আর হেভেনলি ফিনিক্স দেখতে পাওয়া, এটা অনেক বড় একটা ব্যাপার। অনেক কম রাইটিয়াস কাল্টিভেটর আছে যারা এই ব্লেসিংটা পেয়েছে। আর তাছাড়াও এই গোল্ডেন রেইনটা তো একদম অসাধারণ। আমার এমনটা মনে হচ্ছে আমার সোল পাওয়ার কন্টিনিউয়াসলি বাড়তেই আছে। আর আমার মাইন্ড আগের থেকে অনেক পাওয়ারফুল হচ্ছে। কিছুদিন যাবত কাল্টিভেশনে এমন কিছু জিনিস ছিল যেগুলো আমি একদমই বুঝতে পারতেছিলাম না, কিন্তু এখন আমার মনে হচ্ছে ওই জিনিসগুলো আমি ইজিলি বুঝতে পারবো। আর তাছাড়া আমার কপস কন্ট্রোলিং টেকনিক আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আর নর্মালি যেই লোকেরা ফাউন্ডেশন রিয়েলমের মধ্যে থাকে ওরা ওদের সোলের উপরে একদম কাজ করতে পারে না। ওদেরকে ওদের সোলকে পাওয়ারফুল বানাতে হলে অনেক কষ্ট করতে হয়। আর অন্যদিকে আমি যেহেতু 1 লাখ জম্বিকে মেরেছি আর আমার উপরে গোল্ডেন রেইন হয়েছে, এই জন্য আমি এই লেভেলে থাকার পরেও আমি আমার সোলকে অনেক পাওয়ারফুল বানাইতে পারতেছি। সত্যি কাল্টিভেশন করার জন্য হেভেন্সের রাস্তা একদমই খারাপ নয়। শুধুমাত্র আপনি হেভেন্সের বিরুদ্ধে গিয়ে পাওয়ারফুল হতে পারবেন না, আপনি হেভেন্সের হয়েও কাজ করে অনেক পাওয়ারফুল হতে পারবেন। আর যখন ওইখানে বৃষ্টি শেষ হয়ে যায় ওইখানকার পুরো জায়গাটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে যায়। চুজং বলতেছিল, এই মাটিতে গোল্ডেন রেইন পড়েছে, তার মানে এই জায়গাটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আর আমার যদি কোনোদিন হার্বস এর প্রয়োজন হয় আমি এই জায়গাটাকে ইউজ করব হার্বস তৈরি করার জন্য। তারপর আমাদের 3 মাস পরে সিন দেখানো হয়। আর আমরা দেখতে পাই চুজং ওর ওয়েপেন ফাইনালি তৈরি করে ফেলেছে। চুজং বলতেছিল, নিজের জন্য একটা ওয়েপেন রিফাইন
রিফাইন করা এটা অনেক কঠিন একটা কাজ, কিন্তু লাস্ট টাইম আমার উপরে গোল্ডেন রেন পড়েছে আর এই জন্য আমার সোল অনেক পাওয়ারফুল হয়ে গেছিল। আর এই জন্য সোল কিলিং রোপকে আমি অনেক ইজিলি রিফাইন করতে পেরেছি। আর তারপরে হাওয়াতে যখন ও একটা নর্মাল অ্যাটাক করে ওইখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়, আর এটা দেখার পরে গ্যাং মেম্বাররা অবাক হয়ে গেছে। চুজওয়াং বলতেছিল সত্যি এই ম্যাজিক ওয়েপেনটা একদম অসাধারণ, কারণ আমি আমার সোল পাওয়ার ইউজ করে এই ওয়েপেনটাকে রিফাইন করেছি আর এই জন্য এ আমার পাওয়ারকে অনেক বেশি বাড়াতে পারতেছে। আর এখন যেহেতু আমার কাছে আমার একটা নিজের ওয়েপেন চলে এসেছে, তো আমাকে এর পরবর্তী কাজ করতে হবে ফাউন্ডেশন রিয়েলম স্পেলের উপরে ব্লাড রিফাইনিং স্ক্রিপচার, যেটা আমি আঙ্কেল লিওর কাছ থেকে নিয়ে এসেছিলাম। ওইটা পুরো 9টা স্টেজে ডিভাইডেড করা আছে। প্রথম স্টেজের মধ্যে আমরা আমাদের ডিমনিক পাওয়ার ইউজ করতে শিখবো, আর এর দ্বিতীয় স্টেজের মধ্যে আমরা আমাদের ডিমনিক পাওয়ার ইউজ করে নিজের একটা ক্লোন বানাইতে পারবো। আর এর পরের লেভেলগুলোর মধ্যে আমরা নিজেদের হাত দিয়ে এনার্জি বলে শুট করতে পারবো। যদিও এই স্পেলগুলো অতটাও পাওয়ারফুল নয়, কিন্তু ফাইটের মধ্যে এই স্পেলগুলো অনেকটাই কাজে আসে। নরমালি এই স্পেলগুলো এনার্জি অনেক বেশি কনজিউম করে, আর এই জন্য ডিমনিক কাল্টিভেটর এই স্পেলগুলো একদমই শেখে না, কারণ ওদের কাছে এতটা রিসোর্স থাকে না যে ওরা এত পাওয়ারফুল স্পেল শিখতে পারবে। কিন্তু আমার জন্য এই জিনিসটা একদমই আলাদা, কারণ আমার কাছে এতগুলো জম্বি আছে যেগুলো কখনোই শেষ হবে না। আর আমি ওই দিন মেরে ফেলা অর্ধেক জম্বির পাওয়ার ইউজ করে আমার ওয়েপেনটাকে রিফাইন করেছিলাম, আর অর্ধেক পাওয়ার এই বোতলের মধ্যে ফিল করে নিয়েছিলাম। তো এখন এই বোতলের ভেতরে থাকা পাওয়ার ইউজ করে আমি আমার বডির ভেতরে ডিমনিক ইনকে কাল্টিভেট করব। সিন চেঞ্জ হয় আর আমাদেরকে লংজিয়ান সিটির সিন দেখানো হয়। আমরা দেখতে পাই এখানে একটা মিটিং হচ্ছিল, আমরা দেখতে পাই এখানে প্রফেসরও এসেছিল। জেনারেলি বলতেছিল প্লিজ আপনারা সবাই বসুন। আর আপনারা হয়তো ভাবতেছেন যে এত জরুরি ভাবে আমি আপনাদেরকে এখানে কেন ডেকেছি। আসলে আমাদের লংজিয়ান সিটির দিকে অনেক বড় একটা ক্রিয়েচার এগিয়ে আসতেছে। লাস্টের সার্ভেলেন্স ক্যামেরার মধ্যে এটা ক্যাপচার হয়েছিল, আর আমরা এখনো পর্যন্ত এর পুরো বোর্ডটা দেখতে পাইনি। কিন্তু আমাদের হিসাবে এই ক্রিয়েচারটা কমসে কম 30 মিটার লম্বা হবে। কালকে রাতে এই মনস্টারটা একটা কার্গো শিপের উপরে অ্যাটাক করেছিল, আর ওই কার্গো শিপের উপরে 30 জন লোক ছিল, আর ওই 30 জন মারা গেছে, আর আমাদের ওই পুরো শিপটাই ডুবে গেছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এত বড় ক্রিয়েচার কখনো এক্সিস্ট করেনি। আমরা শিওর হয়ে গেছি যে এটা অনেক হাই লেভেলের একটা ক্রিয়েচার। আর এখন আমাদের লিনজিয়ান আর্মির কাছে এতটা স্ট্রেংথ নেই যে এই ক্রিয়েচারটার সাথে ফাইট করবে, আর এই ক্রিয়েচারটাকে মারা আমাদের জন্য অনেক কঠিন হবে। কিন্তু আমাদের যে কোনো ভাবে হলেও এই ক্রিয়েচারটাকে মারতে হবে, না হলে এই ক্রিয়েচারটা আমাদের সিটির মধ্যে যদি চলে আসে আমাদের এই পুরো সিটিটাকে ডিস্ট্রয় করে ফেলবে। আর এই জন্য আমি সমস্ত কমান্ডারকে মিশন দিচ্ছি, যা কিছুই হয়ে যাক না কেন আর তোমাদের যা কিছুই করা লাগুক না কেন আপনাদেরকে যে কোনো ভাবেই হোক এই ক্রিয়েচারটাকে হারাতে হবে। তখন প্রফেসর বলেছিল জেনারেলি সত্যি কথা বলতে আমি অনেক পাওয়ারফুল একজন লোককে চিনি। আপনার তো ওই কাল্টিভেটরের ব্যাপারে মনে আছে, যার ব্যাপারে আমি লাস্ট টাইম কথা বলেছিলাম। আমরা যদি ওকে হেল্প করার জন্য বলি তাহলে ও আমাদেরকে হেল্প করতে পারবে। আমি ওই লোকটার স্ট্রেংথ নিজের চোখে দেখেছি, ওই লোকটা অনেক পাওয়ারফুল। জেনারেলি বলতেছিল প্রফেসর জ্যাং আমাদের এই কান্ট্রিটা অনেক বড়, আর এই কান্ট্রির মধ্যে কোটি কোটি লোক আছে, তো একজন পাওয়ারফুল হওয়াটা এটা কোনো শকিং বিষয় নয়। কিন্তু হ্যাঁ আমি একটা কথা বলতে পারি, ওই লোকটা যতটাই পাওয়ারফুল হোক না কেন আমাদের 1 লাখ সোলজারের সামনে ও কিছুই নয়। আর তাছাড়াও আপনি যেই লোকটার ব্যাপারে কথা বলতেছেন আমরা তো ওর ব্যাপারে কিছুই জানি না, ও ভালো লোক নাকি খারাপ লোক। আর তাছাড়াও আমরা জানিই না যে ওই লোকটা এখন কোথায় আছে। সিন চেঞ্জ হয় আর আমাদেরকে ক্যাংজুয়ান কন্টিনেন্টে সিন দেখানো হয়। আমরা দেখতে পাই চুজওয়ানকে, ও ক্যাংজুয়ান কন্টিনেন্টে চলে এসেছে। চুজওয়ান ওইখানে একটা ওয়েটারকে বলতেছিল আমি একজন ট্রাভেল মার্চেন্ট, আর আজ থেকে প্রায় 30 দিন আগে আমি এখানে এসেছিলাম। তখন এখানে একটা জায়গা ছিল যেটার নাম ছিল হু ফ্যামিলি টি হাউস। তো এখন এই জায়গাটার নাম চেঞ্জ হয়ে গেছে কেন? তখন ওয়েটার বলতেছিল স্যার আমার মনে হয় আপনি এখানে থাকেন না, তাই এখানকার ব্যাপারে কিছুই জানেন না। আপনি কি জানেন হু ফ্যামিলির লোকেরা হুজি সেক্টরের লোকেদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল, আর যখন এই জিনিসটার ব্যাপারে শ্যানওয়াং সেট জানতে পারে ওরা সাথে সাথে ওদের উপরে অ্যাটাক করে দেয়, আর হু ফ্যামিলির কাছ থেকে ওদের টি হাউসটাও ছিনিয়ে নেয়। এটা শোনার পরে সুজওয়ান ভাবতেছিল আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। যতগুলো ডিমনিক কাল্টিভেটর একসাথে থাকবে ততগুলো রাইটিয়াস কাল্টিভেটর ওরা অ্যাট্রাক্ট করবে, আর তাই হু ফ্যামিলির লোকেদের সাথে তো এমনটাই হওয়ার ছিল। তো এখন আমার জন্য এই জিনিসটা জানা অনেক কঠিন হবে যে আমার সেক মেম্বাররা এখন কোথায় আছে। আর তখন অ্যাক্টিং করার পর চুজওয়ান বলেছিল কি এই সিটিতে ডিমনিক কাল্টিভেটর থাকে? যেই সিটিতে ডিমনিক কাল্টিভেটর থাকে আমি ওই সিটিতে 1 সেকেন্ডের জন্য থাকবো না। এটা শোনার পরে ওয়েটার বলতেছিল স্যার আপনাকে একদম টেনশন করা লাগবে না, এখন আমাদের এই সিটিটা একদম নিরাপদ। আর আমাদের শ্যানওয়াং সেট গোল্ডেন ড্রাগন টেম্পলের সাথে হাত মিলিয়েছে, আর যতগুলো ডিমনিক কাল্টিভেটরস আছে ওদেরকে খুঁজে খুঁজে মারতেছে। আর কিছুদিন আগে এই নিউজটা এসেছে যে আমাদের এই সিটিতে আর একটা ডিমনিক কাল্টিভেটরও নাই, বেশিরভাগ ডিমনিক কাল্টিভেটররাই মারা গেছে, আর যে কয়জন বেঁচে ছিল ওরা সাউথের দিকে পালিয়ে গেছে, আর এখন ওরা মনে হয় ক্লাউড মিস্ট মাউন্টেনের মধ্যে লুকিয়ে আছে। তো এখন এই সিটিটা অনেকটাই নিরাপদ হয়ে গেছে। তখন চুজওয়ান ওই ওয়েটারটাকে টাকা দিয়ে বলতেছিল এটা তো অনেক ভালো ব্যাপার, ডিমনিক কাল্টিভেটর না থাকার কারণে এখন এই সিটিটা থাকার জন্য একদমই পারফেক্ট হবে। চুজওয়ান ভাবতেছিল আমাদের এই পুরো হুজি সেক্টর মধ্যে শুধুমাত্র আঙ্কেল লিভি ছিল যিনি শুধুমাত্র ফাউন্ডেশন স্টাবলিশমেন্ট রিয়েলামে ছিল, আর ওনাকে বাদ দিয়ে বাকি সব লোক অনেক দুর্বল, আর এই জিনিসটার ব্যাপারে বাকি সব কাল্টিভেটররাও জানে। আর এই জন্যই ওরা আঙ্কেল লিউ আর বাকি সব লোককে ধরার জন্য গোল্ডেন কোর রিয়েলামের উপরের লোককে পাঠাবে না, ওরাও এই সেম লেভেলের লোককেই পাঠাবে। আর সত্যি কথা বলতে গোল্ডেন কোর রিয়েলামের নিচে যতগুলো লোক আছে আমি ওদের সবাইকে ইজিলি হারাতে পারবো। আমি এটা গ্যারান্টি দিতে পারি যে ওদের মধ্যে কেউ আমার সামনে এসে টিকতে পারবে না। তো আমি যদি আমার ম্যাজিক্যাল ওয়েপেন ইউজ করে যদি ফাউন্ডেশন স্টাবলিশমেন্ট রিয়েলামের লোককে মেরে ফেলি তাহলে আমার এই ওয়েপেনটা অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে, কারণ এর মাধ্যমে আমার ওই ওয়েপেনটা অনেক পাওয়ারফুল একটা কাল্টিভেটরের সোল পেয়ে যাবে। তো এবার আমি যখন এখানে চলে এসেছি তো এখন সময় হয়ে গেছে রাইটিয়াস কাল্টিভেটরদের মারার, আর ওদের সবারই সোল ইউজ করে আমার নিজের ওয়েপেনটাকে অনেকটাই পাওয়ারফুল বানানোর। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক আর শেয়ার করে দিও, আর
আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলের সমস্ত আপডেটস জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।